নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইগসের আর একটা এপিসোডে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পুরো এপিসোডটা গোলাপ নিয়ে। আমরা যারা ফুল ভালোবাসি তারা গোলাপকে ভালোবাসবো না সেটা কিন্তু হয় না। এমন হয়তো পাওয়াই যাবে না যে কোনো মানুষ ফুল ভালোবাসে কিন্তু গোলাপ একদমই ভালোবাসেন না। গোলাপকে অনেকে ছেড়েছেন, ত্যাগ করেছেন বিভিন্ন কারণে। তার কারণগুলো আজকে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা যারা পিওর রোজারিয়ান না কিন্তু শীতের সময়ে আমাদের গাছেও প্রচুর গোলাপ ফুল আমরা কিভাবে পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমার এই গার্ডেনিংয়ের জার্নি কিন্তু গোলাপ থেকেই শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে আমি কিন্তু গোলাপ সেভাবে করি না, শুধুমাত্র সময় এবং কিছু কিছু ঝামেলার কারণে। কারণ বোগেনভিলিয়া, অর্কিড, অ্যাডেনিয়াম এই সমস্ত গাছের যেমনি সুন্দর ফুল হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুব কম মেনটেনেন্সে হয় এবং একবার ফুটলে অনেক দিনই থাকে। ফুলের রানী হলো গোলাপ। রানীর যত্ন কিন্তু সবসময় একটু স্পেশাল। তবে গোলাপ করতে গিয়ে আমার খুব বাজে অভিজ্ঞতা হয়েছে অনেকবারই। ছোটোবেলায় যখন গোলাপ খুব ভালোবাসতাম, গোলাপ করার চেষ্টা করতাম, অনেকের কাছে এক্সিবিশানে খুব ভালো ভালো গোলাপ দেখতাম, তাদের কাছে গিয়ে আমি যে এক্সপিরিয়েন্স করেছি সেটা খুবই তিক্ত এক্সপিরিয়েন্স, সেটা আমি আজ পর্যন্ত কোথাও শেয়ার করিনি। আজ আমি বলছি যে তারা যেভাবে গোলাপ করেন সেইভাবে গোলাপ কিন্তু সাধারণভাবে করা যায় না। গোলাপ করতে গেলে আমাদেরকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, কারণ গোলাপ কিন্তু আমাদের ট্রপিক্যাল রিজিয়ানের জন্যে একদম পারফেক্ট নয়। আমাদের মতো উষ্ণমণ্ডলে যারা বসবাস করেন, যেখানে বছরে 2 থেকে 3 মাস ভালো শীত পড়ে, তাদের শুধু শীতের সময় গোলাপটা ভালো হবে এবং বাকি সময়টা গোলাপটাকে শুধু মেনটেনেন্স এবং তাকে রক্ষা করতেই কেটে যাবে। গরম পড়লে গোলাপ ডরম্যান্সিতে চলে যায়। মোটামুটি 24 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যখন তাপমাত্রা চলে যায় তখন গোলাপ ডরম্যান্সিতে চলে যায়। কোনো কোনো ভ্যারাইটি তো 20 ডিগ্রির ওপরে উঠলেই ডরম্যান্সিতে চলে যায়। সেই জন্য ধীরে ধীরে তারা তাদের ফ্লাওয়ারিংটা কমিয়ে দেয়, তাদের পাতাগুলোকে সেরকমভাবে আর উজ্জ্বলভাবে পাওয়া যায় না এবং তাদের গ্রোথ হ্যাম্পার্ড হয়, ফুল পুড়ে যেতে থাকে। এই সমস্ত অনেক উপসর্গ দেখা যায়। বিভিন্ন রোজারিয়ানদের কাছ থেকে আলোচনা করে এবং তাদের কাছ দিয়ে বিভিন্ন পরামর্শ আমরা ইউটিউব বা অনেক জায়গাতে পেয়ে থাকি, কিন্তু কমপ্লিটলি কেউ বলতে পারবে না যে তীব্র গরমের মধ্যেও তাদের গোলাপ কিন্তু খুব ভালো থাকছে এবং তাদের শীতকালের মতনই ফ্লাওয়ারিং হচ্ছে। ফ্লাওয়ারিং হবে কিন্তু খুবই ছোট এবং ফুলগুলো পুড়ে যাবে, রোদ সহ্য করতে পারবে না, অনেক ধরনের উপসর্গ আসে। সেজন্যে সাধারণভাবে যারা পিওর রোজারিয়ান না তারা কিন্তু এই শীতকালেও কিন্তু সেই রোজারিয়ানদের সমতুল্য গোলাপ পেতে পারেন। আমি পিওর রোজারিয়ান কথাটা এই কারণে বলছি, পিওর রোজারিয়ান যারা তারা শুধু গোলাপ করেন এবং গোলাপের পেছনেই তারা সর্বস্ব দিয়ে দেন। আমি নিজে দেখেছি যে তারা গোলাপ করতে প্রচুর ডিভোশন লাগে, গোলাপ করতে অনেক পরিশ্রম লাগে, প্রচুর দামি দামি ওষুধ লাগে, তার সঙ্গে সঙ্গে আরও প্রচুর ধৈর্যও লাগে এবং গোলাপের রোগও প্রচুর। অথচ শীতকালে খুব একটা ম্যানেজমেন্ট লাগে না, এমনিতেই গোলাপ ভালো হয়। গোলাপ হচ্ছে শীতের রানী, শীতের ফুলের রানী যদি বলি তাহলেও ভুল হবে না। অনেকের কাছে ছোটোবেলায় গোলাপের ব্যাপারে জানতে চাইলে তারা একদম ইমপ্রপার নলেজ আমাদেরকে দিত, অর্থাৎ ভাষা ভাষা একটা নলেজ দিত এবং কিছু জিজ্ঞাসা করলে তারা বলতেন না। একটা সময় সিন্ডারে গোলাপ আমি ছোটোবেলায় দেখলাম এবং দেখলাম যে খুব সুন্দর হয়েছে। তাদের যিনি গ্রোয়ার তার সাথে যোগাযোগ করলাম এবং তার সঙ্গে যোগাযোগ করে যা জানতে পারলাম তিনি প্রায় কিছুই আমাকে বলতে চাননি এবং বলেছেন যে এটা সম্পূর্ণ তার সিক্রেট, তিনি বলবেন না। এবং এরপর আমি আরও কয়েকজনের কাছে গেছি, তারটাও মোটামুটি একই। আমার কাছে মোটামুটি আমি দেখেছি যারাই পুরনো গোলাপের এক্সপার্ট তারা সকলেই এরকম বিহেভিয়ারই দেখিয়েছেন। আমি দেখব তো প্রায় 90% রোজারিয়ানদের অ্যাক্টিভিটি প্রায় একই রকম। আমি সবার কথা বলছি না, 90% লোক আমার যাদের সাথে পরিচয় হয়েছে, প্রত্যেকের নাম আমি আলাদা করে বলতে পারবো না, ছোটোবেলা থেকেই যাদেরকে বিভিন্ন জায়গায় পেয়েছি তাদের কথা বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কেউ অন্যভাবে নেবেন না। তবে দেখেছি যে তারা সিন্ডারে গোলাপ করছে। পরবর্তীতে তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় তারা ঠিক এমন এমন বিষয়গুলো বলে যে বিষয়গুলো সাধারণ মাটিতে যেভাবে করা হয় সেভাবেই তারা বলছেন, কিন্তু আদতে কিন্তু যারা পিওর সিন্ডারে গোলাপ করেন তাদের কিন্তু প্রিপারেশনটা সম্পূর্ণ আলাদা। সেখানে কিন্তু গোলাপকে সম্পূর্ণ কেমিক্যাল ফিডিংয়ের মাধ্যমে গোলাপকে গ্রো করা হয়, সম্পূর্ণভাবে একটা আর্টিফিশিয়াল প্রসেস চলে সেখানে। সেখানে আমরা দেখি প্রচুর ডাল বেরোচ্ছে একটা গোলাপ গাছ থেকে এবং সেখান থেকে প্রচুর ফুল। তবে একটা জিনিস আমি বলি, কেউ খেয়াল করেছেন কিনা জানি না, সেই ধরনের গোলাপে কিন্তু রোজ
খাবার দিতে হয়, রোজ ফার্টিলাইজিং করতে হয়, মানে খাবার প্রদান করতে হয়, হয় ফোলিয়ার স্প্রে, না হলে তার গোড়াতেও খাবার দিতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্প্রের মাধ্যমে, ফোলিয়ার স্প্রে এবং রুট স্প্রের মাধ্যমে এটা করা হয়। যেহেতু তারা সিন্ডারে করেন সেই জন্যে একদম স্প্রের মাধ্যমে দিলেও তার রুটগুলো সেই সমস্ত নিউট্রিয়েন্টসগুলো পেয়ে যায়। এই টোটাল কেমিক্যাল প্রসেসের মাধ্যমে কিন্তু সিন্ডারে গোলাপ করা হয়। সেখানে বিভিন্ন ধরনের অ্যাসিডও ব্যবহার করা হয়, যে অ্যাসিডগুলো কিন্তু বাড়িতে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। সেজন্য হয়তো তারা খোলাখুলি সেই বিষয়গুলো ডিসক্লোজ করেন না, হতে পারে এরকম বিষয়। তবে সেখানে কিন্তু অবশ্যই অ্যাসিড ব্যবহার করা হয় এবং সেটা খুবই মারাত্মক ক্ষতিকারক অ্যাসিড। কারো বাড়িতে এ ধরনের অ্যাসিড রাখা কিন্তু আইনত দণ্ডনীয়। যাই হোক, তারা নিশ্চয়ই খুব ভালোভাবে প্রিকশন নিয়ে ব্যাপারগুলো করেন, তাদের গোলাপ অত্যন্ত সুন্দর হয়। কিন্তু তাদের একটা বিশেষ মতামত আছে যে তারা অন্য কোনো মানুষ গোলাপ করছেন তাদেরকে একদম পাত্তাই দেন না এবং তাদেরকে মানুষ বলেই মনে করেন না। এরকম বিহেভিয়ার আমি দেখেছি, তার জন্য আমি অত্যন্ত তাদের প্রতি ঘৃণা পোষণ করে আসছি, মনে এখনও পর্যন্ত রয়েছে। পরবর্তীতে আমার আরও কয়েকজন ভালো রোজারিয়ানের সাথে পরবর্তীতে পরিচয় হয়েছে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তারা আমার সাথে যোগাযোগ করেছেন। আমার একদম ঘরের কাকু হয়ে গেছেন একজন, আমি তার নাম আজকে বলছি, দেবাশিস ভৌমিক কাকু। গত বছর আমাদের মিট আপেও তিনি এসেছিলেন। তিনি কিন্তু খুব ভালো একজন মানুষ এবং রোজের ব্যাপারে আমাকে প্রচুর ধরনের পরামর্শ এবং সমস্ত গোপন তথ্য আমাকে দিয়েছেন, যেগুলো চাইলে আমি আজকে এখানে দিতে পারি এবং তার সাথেও আপনাদের আলোচনা করাতে পারি। তবে পিওর রোজারিয়ান হয়ে ওঠাটা অনেক কঠিন। তবে প্রপার যুক্তি এবং প্রপার নলেজ যদি কেউ ডিসিমিনেট করে তাহলেই আমি তাকে সাধুবাদ জানাবো। শুধুমাত্র আমি ভালো গোলাপ করি এবং সেই জন্য মনে মনে অহংকার পোষণ করে রাখবো, সেরকম ব্যক্তিদেরকে আমি অবশ্যই ধিক্কার জানাচ্ছি। আজকের ভিডিওতে সাধারণভাবে একদম ন্যাচারাল ওয়েতে কিভাবে গোলাপ করা যায় এবং শীতের মরশুমে আপনার গাছেও প্রচুর গোলাপ ফুল ফুটবে, অন্যান্য রোজারিয়ানদের মুখোমুখি হতে হবে না এবং তাদের কাছ থেকে শুনতে হবে না প্রত্যেক পদে পদে যে কি করলে ভালো গোলাপ হবে, বেশি গোলাপ হবে, ভালো ফুল পাবো, ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিও আমি গোলাপের ওপর কিছু ভিডিও করব ঠিক করেছি এবং আজকে তার প্রথম পর্ব। এবং আমি গোলাপ সংক্রান্ত বেশ কিছু ভিডিও আগেও করেছি, আপনারা দেখেছেন যে আমার গোলাপেও যথেষ্ট ভালো ফুল হয়েছে এবং আমার সঙ্গে সঙ্গে যে সমস্ত বন্ধুরা করেন তাদের গোলাপেও অনেক সুন্দর ফুল হয় উইদাউট কেমিক্যাল ট্রিটমেন্ট এবং উইদাউট ফুল সিন্ডার ব্যবহার যদি আমরা পুরোপুরি পিওর সিন্ডার ব্যবহার করি তাহলে কখনোই অর্গানিক ফার্টিলাইজার ইউজ করা যাবে না, যেমন হাড়ের গুঁড়ো, শিংকুচি, গোবর সার ইত্যাদি ইত্যাদি কিন্তু ব্যবহার করা যাবে না। কেমিক্যালের জন্য সম্পূর্ণ আলাদা প্রসেস। কেমিক্যাল দিয়ে কিভাবে গোলাপ করা যায় সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব না। তবে আপনারা যদি চান তাহলে অবশ্যই আরও ভালো এক্সপার্ট আমি তাদেরকে নিয়ে আসবো এবং তাদের সাথেও আপনাদের পরিচয় করাবো এবং গোলাপ নিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন তিনি। গোলাপের জন্য সবথেকে মূল যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়েল ড্রেন সয়েল মেনটেনেন্স এবং অ্যাসিডিক মিডিয়ার মেনটেনেন্স। এই দুটো জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে ন্যাচারাল ফিডিংয়ের মাধ্যমেও কিন্তু গোলাপ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যেতে পারে। আর একটা বিষয়, গোলাপ কিন্তু খুব জল পছন্দ করে এবং শুধুমাত্র শিকড়েই নয়, গোলাপ জল পছন্দ করে তার ফোলিয়ার স্প্রে, তার কাণ্ডে উভয় দিকে যদি জলের স্প্রে করা যায় নিয়মিত, দিনে অন্তত কমপক্ষে 2 বার, তাহলে কিন্তু গোলাপের নতুন নতুন ডাল তৈরি হবে এবং নতুন করে বেসাল স্টেম যত উঠবে তত বেশি পরিমাণে আমরা গোলাপ থেকে ফুল পাবো। আজকের ভিডিওতে আমি কিভাবে গোলাপ করছি তার প্রথম পর্যায়ে দেখাবো। বিশেষ করে যে গোলাপগুলো সবার খারাপ হয়ে গেছে, আমারও যে সমস্ত গোলাপগুলো খারাপ হয়ে গেছে, সেই সমস্ত গোলাপগুলো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই গোলাপগুলোকে আমি আবার পুনরায় এই সামনে 2-3 মাস প্রচুর ফুল পেতে পারি তার প্রস্তুতি কিভাবে করলাম। অনেকেই হয়তো আমার এই ভিডিওতে বাজে বাজে কমেন্ট করবেন যে আমি যা বলেছি সম্পূর্ণভাবে ভুল, তবে ফিউচার কিন্তু অন্য কথা বলবে যে গোলাপ কতটা ভালো ফুল হলো। সেটা আপনারা হয়তো আমার পুরনো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর সাথে দিয়ে দেবো, সেখানেও দেখলে বুঝতে পারবেন যে আমার গোলাপেও কিন্তু ন্যাচারাল ওয়েতে ভালো ফুল হয়েছে এবং হয়। তবে
কেমিক্যাল ফিডিংয়ের সাথে সেটা তুলনা করা যায় না। কেমিক্যাল ফিডিং টোটালটাই কেমিক্যাল দিয়ে এবং টোটালি একটা আর্টিফিশিয়াল প্রসেসের মাধ্যমে ফুল তৈরি করা হয়, যেটা সকলের পক্ষে করা সম্ভব নয়। বিশেষত যারা ওয়ার্কিং পারসন, যাদের সময়ের খুব অভাব, তাদের জন্য তো কখনোই নয়। এর জন্য সম্পূর্ণভাবে আপনাকে মালি রেখে দিনে 3-4 বার জল দিতে হবে, কারণ প্রচুর জলের প্রয়োজন হয়, কারণ পিওর সিন্ডার কিন্তু ভীষণই ওয়েল ড্রেন এবং খুব সহজেই সব জল বেরিয়ে যায়। একটা 10 ইঞ্চি পটে 1 কাপ জল দিলেও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেই জল বেরিয়ে যাবে। সুতরাং সেখানে কিন্তু অন্য কোনো প্রসেস চলে না, অনলি কেমিক্যালই চলে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পুরনো খারাপ হয়ে যাওয়া গোলাপ থেকেও কি করে আগামী 2-3 মাস দারুণভাবে ফুল পেতে পারি, চলছে সেই প্রক্রিয়া। নভেম্বরের 10 তারিখ বিকেল 4টে, একটু দেরি হয়ে গেল, আলো হঠাৎ করেই কমে গেছে, বুঝতে পারা যায়নি যে এত তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি কয়েকটা গোলাপ নিয়ে আজকে দেখাচ্ছি। প্রথমেই এই পুরনো যে গোলাপ গাছগুলো একদম খারাপ হয়ে গেছে, সেই গোলাপ গাছগুলোকে ফার্স্টে আপনাদেরকে যে সমস্ত অসমর্থ দুর্বল ডাল সব ছেঁটে বাদ দিতে হবে। সমস্ত ডাইব্যাক আছে এমন ডালগুলো সব ছেঁটে বাদ দিতে হবে। তবে সবার আগে যে প্রুনারটা ইউজ করবেন সেটা কিন্তু আগুনে ছেঁকে বা অ্যালকোহলে ভালো করে মুছে নিতে হবে। আমিও এটা করেছি, যদিও সেটা দেখাই না আমি কোথাও। দেখুন বন্ধুরা, তারপর এই যে সুন্দর কচি ডালগুলো, এগুলোকে কিন্তু একদম গোড়া থেকে কাটা যাবে না। সবথেকে বড় বিষয় হলো, এখন যেহেতু নভেম্বর মাসের ফার্স্ট উইক, অল্প অল্প শীত পড়ছে, রাতের দিকে টেম্পারেচার একটু ডাউন হয়ে গেছে, সেজন্যে এখন কিন্তু ডাল কাটলে যথেষ্ট ভালো ব্রাঞ্চিং আমরা পাবো। তবে একদম নতুন গাছের কিন্তু খুব বেশি ডাল কাটা যাবে না। আমরা হালকা প্রুনিং করব এবং দেখব যে জায়গাগুলো থেকে নতুন নতুন শুটস বেরোবে বা শুটস বেরোনোর জন্য যে পর্বমধ্যগুলো আছে, সেগুলোকে দেখে দেখে, যেগুলো ফ্রেশ এবং দেখে মনে হচ্ছে যে এখান থেকে ডাল বেরোতে পারে সহজেই, সেই জায়গাগুলোকে আমরা সিলেক্ট করে সেই জায়গাগুলোকে রেখে তারপরে কাটবো। দেখুন বন্ধুরা, সমস্ত দুর্বল ডালগুলো যতটা সম্ভব কেটে দেয়া যায়, তবে একদম পুরো হার্ড প্রুনিং একদমই করা যাবে না। দেখুন বন্ধুরা, নিচের দিকের পর্বমধ্য থেকে কিন্তু ডাল বেরোবে অনুমান করা যাচ্ছে। এই যে মোটামুটি এই গাছটাকে আমরা প্রুনিং করে ফেললাম। দেখুন বন্ধুরা, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। সমস্ত অবাঞ্ছিত সরু ডালগুলোকে আমরা ছেঁটে বাদ দিয়ে দিয়েছি। অনেকেই একটা ভুল করে যে এই সময় গাছগুলোকে হার্ড প্রুনিং করে দেয় সম্পূর্ণভাবে। ছোট ছোট গাছের কিন্তু হার্ড প্রুনিং করা যাবে না। বিশেষ করে যে সমস্ত গাছগুলো সারা বছর খুব ওয়েল মেনটেনেন্সে নেই, সেই গাছগুলোকে কখনোই হার্ড প্রুনিং করা যায় না। হার্ড প্রুনিং করলে হঠাৎ করে যদি শীত একটু বেশি পড়ে, তাহলে কিন্তু গাছের গ্রোথটা সেভাবে হয় না এবং অনেকটাই সময় লেগে যায় নতুন গ্রোথ আসতে। একবার যদি ভালো গ্রোথ এসে যায় এবং তারপর আমরা কিছু অবাঞ্ছিত ডাল বা যেগুলো শেপ ভালো লাগবে না, সেগুলোকে কেটে ফেলে দিতে পারি। দেখুন বন্ধুরা, এর পরের কাজ হচ্ছে যে জায়গা থেকে গ্রাফট করা সেই জায়গাটা এবং তার ওপরের মেন যে বেসাল স্টেমগুলো ছিল পুরনো, সেগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে খুব মাইনিউটলি পরিষ্কার করে নিতে হবে, কারণ এই জায়গা থেকেই বেসাল স্টেম বেরোবে এবং সেটাই গাছকে ঝাড় করবে এবং নতুন ফুল উৎপাদন করবে। দেখুন বন্ধুরা, সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি এবং হালকা করে রুট ট্রিমও করে নিয়েছি। প্রচুর অবাঞ্ছিত ডাল ছিল এবং প্রচুর গত বছরের ফ্লাওয়ারিং করেছে এমন ডালকে আমরা ছেঁটে বাদ দিয়ে দিয়েছি। এরপর এই গাছকে আমি ওভারনাইট রেখে দিলাম, যাতে করে গাছের শিকড়ে হালকা শিশির পড়ে ঠান্ডা লাগে এবং গাছটা একটু ঠান্ডা অনুভব করে। এতে গোলাপ গাছ অনেকটাই রিল্যাক্স ফিল করে এবং পরবর্তীতে গাছের পক্ষে ভালো হয়। এরপর যখন অল্প রোদ উঠল, তারপর আমি ভালো একটা অ্যান্টিফাঙ্গাল, আমি মেরিভান ইউজ করেছি, দিয়ে পুরো গাছ এবং শিকড়কে খুব ভালো করে স্নান করিয়ে দিলাম। বন্ধুরা, অনেকেই বলবেন এতে কি হবে, এসেনশিয়াল ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, গাছে যদি ডিজিজ থাকে তাহলে আমাদের তো এটা করতেই হবে। প্রোবায়োটিক আমরা চাইলে 2-3 সপ্তাহ পরে আর্টিফিশিয়ালি বাইরে থেকে সিনথেটিক প্রোবায়োটিক অ্যাড করে দিতেই পারি। এবার হলো মিডিয়া।
মিডিয়া এগুলো হচ্ছে কামারশালা থেকে নিয়ে আসা ফ্রেশ সিন্ডার। এগুলোকে ভালো করে গুঁড়ো করে একদম ডাস্ট এবং ছাইগুলোকে ফেলে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি পিওর সিন্ডারের প্রিপারেশান কিন্তু আমি দেখাবো না। আমি একটা মাঝারি মিডিয়া তৈরি করব, যে মিডিয়াতে ওয়েল ড্রেন মিডিয়া থাকবে এবং সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু অর্গ্যানিক কম্পোস্ট এখানে মেশাবো। কিন্তু আজকের এই মিডিয়াতে আমি কোনো মাটি দেব না। প্রথমে দেখুন ধুয়ে নেওয়া সেই সিন্ডারগুলো যদি আমরা শুকিয়ে নিতে পারি তাহলে আরও বেশি ভালো হয়। তার সঙ্গে আমি দিলাম কিছু ধানের চিটে, আমি দিয়েছি 40% সিন্ডার, 30% ধানের চিটে আর 30% গোবর সার এবং ভার্মিকম্পোস্টের মিশ্রণ। এরপর আমি দিয়ে দিয়েছি কিছুটা হাড়ের গুঁড়ো শিংকুচির একদম পচিয়ে নেয়া যে বিষয়টা ছিল, আমি অনেক আগেই পচিয়ে নিয়েছিলাম, সেইটা মেশালাম। এবং আপনারা চাইলে একদম যে বোন ডাস্টটা থাকে একদম পুরো গুঁড়ো চুনের মতো, সেটা মেশালে খুব ভালো হয়। এবং এর সাথে একটু ভিটামিন মিনারেলের মিক্সচার এবং অল্প হিউমিক অ্যাসিড বা সিউইডের গ্র্যানিউলসও মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা মিডিয়াম পোরাস মিডিয়া কিন্তু তৈরি হয়ে গেল। এখানে সব কিছুই ন্যাচারাল। এরপর আমরা গাছটাকে রোপণ করব। এই ধরনের গাছগুলোকে রোপণ করার জন্য আমি মোটামুটি 8 ইঞ্চি পট বেছে নিচ্ছি এবং আমার কিছু 10 ইঞ্চি পটেও পুরনো বড় গাছ রয়েছে। আমি সেই পুরনো টবেই নিচের দিকে একটু খোলামকুচি দিয়ে এই সেম মিডিয়া দিয়ে গাছটাকে রোপণ করব। গাছ রোপণ করার সময় খেয়াল রাখতে হবে গাছের যে গিটটা রয়েছে, যেখানে আর কি গ্রাফটিং করা হয়েছিল, যেখান থেকে বেসাল স্টেমটা বেরোবে, সেই জায়গা কিন্তু সব সময় এক্সপোজ বা মাটির উপরে উন্মুক্ত থাকবে, সেটা কখনোই কিন্তু ডাউন করা যাবে না। এরপর দেখুন বন্ধুরা, গাছটাকে সম্পূর্ণভাবে পটিং করে দিয়েছি নতুন মিডিয়ায়। আপনারা মিডিয়াটা দেখলেন। এরপর এই গাছটাকে আমরা রেখে দেব কিছুদিন একটু সেমি শেডেড এরিয়াতে। গাছ রোপণ করার পর 2-1 দিন খুব অল্প জল দেব এবং তারপর থেকে গাছের গোড়ায় বেশি জল দেব না, গাছের ব্রাঞ্চে আমরা সকাল এবং বিকেল বেলায় খুব ভালো করে স্প্রেয়ারের মাধ্যমে জল দেব। এই সময় পিওর জল দেব, জলে কোনো রকম ফার্টিলাইজার থাকবে না। শুধুমাত্র গাছের কাণ্ডগুলোকে ভিজিয়ে নরম করতে হবে এবং যখন নতুন করে পাতা বেরোতে থাকবে তারপর সার দেব। প্রাইমারিলি আমরা ব্যালেন্স এনপিকে 2 গ্রাম পার লিটারে সপ্তাহে 2 দিন স্প্রে করতে পারি। যখন গাছের গ্রোথটা চলে আসবে, পাতাগুলো আস্তে আস্তে উন্মুক্ত হয়ে যাবে, তারপর যতদিন না সেটা হবে ততদিন কিন্তু কিচ্ছু করা যাবে না। বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখবেন এইভাবেই আপনাদের গোলাপেও ন্যাচারাল ওয়েতে প্রচুর গোলাপ ফুটছে। বোগেনভিলিয়া, অ্যাডেনিয়াম, অর্কিড এই সমস্ত সাথে সাথেও শীতে গোলাপের শখ কিন্তু আমরা যে কেউ মেটাতে পারি এই একই রকমভাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে নমস্কার।